আজকের ক্লাসে আমি আলোচনা করব এবছর এইচএস যারা পরীক্ষার্থী তাদের জন্য তোমাদের ফিজিক্সে যে ইউনিট 2 আছে পদার্থের চৌম্বক ধর্ম এবং তড়িৎচুম্বকত্ব, সেই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো ভালোভাবে দেখে নিতে হবে। তো আমি প্রশ্নগুলো বোর্ডে একদম ছোট করে লিখে দেবো, তোমরা ভালো করে লিখে নেবে এবং সেই প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখে নেবে শেষবারের মতো। তো তোমাদের তো ফিজিক্স পরীক্ষার আগে বেশ খানিকটা তোমরা সময় পেয়ে যাচ্ছ, অবশ্যই সেই সময়টা কাজে লাগাবে। অনেকটা গ্যাপ দিয়েছে, 2 তারিখ 4 তারিখ, তারপরে 16 তারিখ পরীক্ষা, তারপরে আবার 22 তারিখ, এরকম সব রুটিন আছে যতদূর সম্ভব। আর যাদের কম্পিউটার সায়েন্স আছে তাদের মধ্যে 19 তারিখ পরীক্ষা। তো যাই হোক, তো তোমরা ভালো করে দেখে নিও প্রশ্নগুলো। প্রথম যেটা আমাদের দেখতে হবে, মাঝখানে 2 বছর আমাদের ফিজিক্স পরীক্ষা হয়নি, তো এবছর সাজেশন করা খুবই কঠিন ব্যাপার, কারণ বিগত বছর সাধারণত যেগুলো এসে থাকে সেইগুলোর ওপর হয় অঙ্ক দেয় কিংবা সেগুলো দেয় না। তো এবছর সেটা বলাটা মুশকিল। তো তোমরা সালের প্রশ্নগুলোও নিশ্চয়ই ভালো করে দেখে নিয়েছো, তাও আমি লাস্ট মিনিট তোমাদের কিছু সাজেশান বলে দিচ্ছি যে জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে পদার্থের চৌম্বক ধর্ম আর তড়িৎচুম্বকত্ব অধ্যায় থেকে। ঠিক আছে, চল দেখে নিই। প্রথম যেটা দেখতে হবে, বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বায়ো-সাভার্টের সূত্রের ভেক্টর রূপ লিখতে দিতে পারে, দিয়ে থাকে মাঝে মাঝে 1 নম্বরের প্রশ্ন হিসাবে। আর এর সাথে এই সূত্রের প্রয়োগে এন পাকের বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে ও অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় বা চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয়। এই প্রশ্নটা এবছর আসতে পারে, এটা ভালো করে দেখতে হবে আমাদের। বায়ো-সাভার্ট থেকে এগুলো দেখব। 2 নম্বর চলে আসবো, অ্যাম্পিয়ারের বদ্ধ পথের সূত্র। অবশ্যই বিবৃতিটা ভালো করে রেডি করবে, এটা এসেই থাকে। এর সাথে প্রয়োগের মধ্যে দেখবে দুটো প্রয়োগ হয়, দুটোই ভালো করে দেখবে। একটা হচ্ছে সলিনয়েড আর ও টরয়েড, দেখতে হবে। 3 নম্বর চলে আসি, দুটি সমান্তরাল দীর্ঘ পরিবাহী তারের মধ্যে তারের প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলের রাশিমালা। এটা প্রতিষ্ঠাটা ভালো করে করতে হবে, যেটা হচ্ছে আমাদের F = μ0/4 2I1 I2/d। এবং এর থেকে যে অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রার সংজ্ঞা পাওয়া যায়, সেটাও অবশ্যই ভালো করে দেখে নিতে হবে। এটার প্রমাণটা দেখবে ভালো করে। নেক্সট চলে আসছে 4, তড়িৎবাহী লুপের ওপর টর্কের রাশিমালা। মানে টাউ ইকুয়ালস টু এন আই এ ক্রস বি। এর যে প্রমাণটা আছে পরিষ্কার আসছে সবকিছু। হ্যাঁ, তড়িৎবাহী লুপের ওপর
চৌম্বক ক্ষেত্রে যদি স্থাপন করা হয় তাহলে তার উপর কি টর্ক কাজ করে, এনআই, এন পাক হলে এনআই এ ক্রস বি বা বিনা সাইন থিটা। প্রমাণটা ভালো করে দেখতে হবে। 5 নম্বর চলে আসি। লরেঞ্জ বলের রাশিমালা, মানে F ইকুয়ালস টু কিউ ই প্লাস ভি ক্রস বি, এটা কিভাবে আসছে এবং চৌম্বক ক্ষেত্রে লরেঞ্জ বল সর্বোচ্চ ও সর্বনিম্ন হওয়ার শর্ত। কখন চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল আধানের ওপর কখন লরেঞ্জ বল সর্বোচ্চ হয় ও কখন সর্বনিম্ন হয়, অবশ্যই আমাদের এটা ভালো করে দেখতে হবে। 6 নম্বর, সাইক্লোট্রন কম্পাঙ্কের রাশিমালা প্রতিষ্ঠা। অবশ্যই ভালো করে দেখতে হবে, মানে আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি, প্রমাণটা মানে এমভি স্কোয়ার বাই আর ইকুয়ালস টু কিউ ভিবি। চুম্বক ক্ষেত্রে যদি কোনো একটা আহিত কণা চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয়, সেক্ষেত্রে আহিত কণার যে সঞ্চার পথ হয় সেটা বৃত্তাকার, তার ব্যাসার্ধটা হচ্ছে আর ইকুয়ালস টু, অবশ্যই ধনাত্মক আহিত কণা হতে হবে। আর ইকুয়ালস টু সাইক্লোট্রন যন্ত্রে পজিটিভ চার্জকেই আমরা অ্যাক্সিলারেট করতে পারি, তো আর ইকুয়ালস টু ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়ালস টু এমভি বাই কিউবি, এবং এখান থেকে তার যে কম্পাঙ্ক মানে 1/t ভি বাই 2πr, এখান থেকে যেটা চলে আসছে আমাদের কিউবি বাই 2πm। এই প্রমাণটা অবশ্যই আমাদের ভালোভাবে দেখে নিতে হবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, যদি না লিখতে ইচ্ছা করে তো প্রশ্নগুলো ভালো করে পড়বে। এরপর আমরা নেক্সট কি প্রশ্ন তাতে চলে যাব। এরপর যেটা পড়তে হবে, গ্যালভানোমিটারের প্রবাহ সুবেদিতা ও বিভব সুবেদিতা এর সংজ্ঞাটা পড়বে। মানে প্রবাহ সুবেদিতা মানে আমরা জানি থিটা বাই ডি থিটা ডিআই বিএনএ বাই সি, আর বিভব সুবিদিতা মানে জানি ডি থিটা ডিভি বিএনএ বাই সিআর। মানে প্রবাহের পরিবর্তনের সাথে যে কৌণিক বিক্ষেপের পরিবর্তনের হার তাকে বলে প্রবাহ সুবিদিতা, এবং বিভব প্রভেদের পরিবর্তনের সাথে যে কৌণিক বিক্ষেপ থিটা কোণের পরিবর্তনের যে হার তাকে বলা হচ্ছে বিভব সুবিদিতা। তো এদের সম্পর্ক এবং এই সংক্রান্তে এই সূত্র দিয়ে অবশ্যই গাণিতিক সমস্যা ভালো করে দেখবে, আসতেই পারে, এটা ভালো করে দেখবে। নেক্সট খুব গুরুত্বপূর্ণ, গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার রূপান্তর, মানে শান্টের সংক্রান্ত এস ইকুয়ালস টু জি বাই আই বাই আইজি -1 সূত্রের প্রমাণ, এবং এই সূত্র থেকে গাণিতিক সমস্যা আসতে চলেছে আমার যতদূর মনে হচ্ছে। এটা প্রত্যেকটা টেস্ট পেপারে পেজ হোক বা অন্যান্য যে মডেল কোশ্চেনগুলো বেরিয়েছে সেখানে পাওয়া গেছে, তো এটা অবশ্যই দেখবে।
এবং ভোল্ট মিটারে রূপান্তর। ভোল্ট মিটারে রূপান্তর মানে এখান থেকে আর বার করতে হয় জি ইন্টু ভি বাই আইজি ইন্টু জি মাইনাস 1। এই সূত্র দুটো দিয়ে প্রমাণের থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে গাণিতিক সমস্যা। তো তোমরা অবশ্যই আশা করি গাণিতিক সমস্যা ভালোভাবে দেখে নেবে। 9 নম্বর চলে আসে। আমি গাণিতিক সমস্যা শেষে আলোচনা করছি, তার আগে থিওরি যেগুলো দেখতে হবে সেগুলো আমি বলে নিই। নেক্সট চলে আসছি আমাদের বোর ম্যাগনেটন এর সংজ্ঞা ও রাশিমালা প্রতিষ্ঠা। খুবই ইম্পর্টেন্ট। মানে কোন একটা আহিত কণা যদি চুম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে তার যে চুম্বক ভ্রামক PM হচ্ছে কিউ ভিআর বাই 2। ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে PM মাইনাস ই বাই ইভিআর বাই 2 বা মড অফ দিস, বা ই বাই 2m আর ক্রস এমভি, ওপর নিচে একটা এম দিয়ে মাল্টিপ্লাই করলাম তাহলে এটা পি ভেক্টর ফর্মে চলে এলো। তাহলে মাইনাস ই বাই 2m ইন্টু আর ক্রস এমভি মানে হচ্ছে কৌণিক ভরবেগ এল। এবার ই বাই 2m, বোরের কোয়ান্টাম সত্য অনুসারে ইলেকট্রনগুলি সেই সকল কক্ষপথে ঘুরতে পারে, আবর্তন করে যেখানে তার পরিক্রমণ করে, যেখানে তার কৌণিক ভরবেগ h বাই 2 এর সরল গুণিতক হয়, মানে nh বাই 2 কারণ এখান থেকে আমাদের মাইনাস n EH বাই 4 চলে আসছে। তো এখানে মাইনাসটা আমি আর ইউজ করছি না, শুধুমাত্র তার ভ্যালুটা নিয়ে কাজ করছি। তার মানে PM যেটা চলে এলো n ইন্টু মিউ বি, এই ব্র্যাকেটের জিনিসটাকেই বলা হচ্ছে বোর ম্যাগনেটন। তোমরা জানো নিশ্চয়ই, আমি তাও বলে দিলাম একবার, EH বাই 4 ইলেকট্রনের চৌম্বক ভ্রামক, প্রথম বোর কক্ষপথে আবর্তনরত যে ইলেকট্রন তার যে চৌম্বক ভ্রামক তাকেই বলা হয় বোর ম্যাগনেটন। এটাই সংজ্ঞা। প্রথম বোর কক্ষপথে আবর্তনরত ইলেকট্রনের যে চৌম্বক ভ্রামক হবে তাকেই আমরা বলবো বোর ম্যাগনেটন। এর মানটা বসাবে, বসিয়ে হিসেব করবে কত আসছে, সেটা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখে নিতে হবে। তো তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো আশা করি। তো আমি নেক্সট পরের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই জায়গায় চলে যাব। 10 দণ্ড চুম্বকের জন্য অক্ষ অবস্থানে, আর 2 নম্বর হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে চৌম্বক ক্ষেত্র নির্ণয়। মানে অক্ষ অবস্থানের ক্ষেত্রে যেটা হয় আমরা জানি, হরাইজন্টাল পজিশনে যেটা হয় সেটা হচ্ছে আমাদের মিউ নট বাই 4 2pm d বাই d স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 2, এর প্রমাণটা। আর ভার্টিক্যাল পজিশনে মানে লম্ব সমদ্বিখণ্ডক অবস্থানে হয় মিউ নট বাই 4 pm বাই d স্কোয়ার প্লাস এল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো ক্ষুদ্র দ্বিমেরু হলে এটা হয়ে যাবে মিউ নট বাই 4 2pm বাই d কিউব, এটা হয়ে যাবে মিউ নট বাই 4 pm বাই d কিউব। এর দুটো প্রমাণ অবশ্যই সূত্রগুলো কি করে এলো 3 নম্বরের প্রশ্ন হিসাবে আসতে পারে এবছর। তো প্রমাণটা ফ্ল্যাট কোশ্চেন হলে আসতেই পারে,
তো সেই জন্য অবশ্যই এটা আমরা ভালোভাবে দেখে নেব। এবং এই যে সূত্র, সেখান থেকে আমাদের যে প্রমাণ আসবে শুধু তা নয়, এই সূত্র থেকে অঙ্কও আসতে পারে। তার জন্য সূত্রগুলোও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমরা খুব সহজে সমাধান করে ফেলতে পারি। পরীক্ষা হলটা তো আমাদের হিসেব করে একটা 2 নম্বরের অঙ্কের জন্য সূত্র আমরা প্রমাণ করতে যাব না, তো আমরা সূত্রটা রেডি রাখার চেষ্টা করতে হবে। এরপর চলে আসছি ভূ চৌম্বক ক্ষেত্রের উপাদান। ভূ চুম্বক ক্ষেত্রের উপাদান এবং উপাদানের সংজ্ঞা ও সম্পর্ক প্রতিষ্ঠা। মানে h equals to I cos theta, v equals to I sin theta, আর h prime equals to h cos delta। এই যে ছবি একটা আছে, তোমরা ভিডিও ক্লাস আমরা ফলো করতে পারো পদার্থের চৌম্বক ধর্মের, সেখানে ডিটেলসে প্রমাণটা করে দেওয়া আছে সব, তোমাদের বইতেও আছে, অবশ্যই বই ফলো করতে পারো। টাইম বেশি নেই, তো তোমরা যে যা রেডি করেছো, যেখানে এই বরাবর হচ্ছে h, এই বরাবর v, এই বরাবর h ড্যাশ, এই কোণটা হচ্ছে বিচ্যুতি কোণ, এখানে মোট প্রাবল্য আছে I, মোট প্রাবল্য এই কোণটাকে বলা হয় বিনতি কোণ। এদের সংজ্ঞা এবং এদের যে সম্পর্ক সেটা অবশ্যই ভালো করে আমাদের দেখে নিতে হবে। তাহলে কি কি সম্পর্ক? h equals to I cos theta, উল্লম্ব উপাংশ h equals to I sin theta, এটা অনুভূমিক উপাংশ হলো উল্লম্ব উপাংশ। আর ভূ, এটা হলো চৌম্বক মধ্যতল, এটা ভৌগোলিক তল বরাবর h এর উপাংশ h cos delta। ওকে, তাহলে আমরা যদি v বাই, আর একটা জিনিস আপাত বিনতি কোণ, এই ভেতরের যে তল আপাত বিনতি কোণ, এটা খেয়াল রাখতে হবে। আপাত বিনতি কোণ এটা খুব ভালো করে দেখবে। থিটা ড্যাশ হলে ট্যান থিটা ড্যাশ আসছে v বাই h ড্যাশ, মানে v বাই h cos ডেল্টা। তার মানে এটা চলে আসছে ট্যান থিটা ইন্টু সেক ডেল্টা। এটা আপাত বিনতি কোণ, প্রকৃত বিনতি কোণ, বিচ্যুতি কোণ, এদের সম্পর্ক। এবং বাকি যে প্রমাণগুলো ছবি থেকেই দেখা যাচ্ছে কোনটা কি জিনিস, তো তোমরা অবশ্যই এদের বিনতি কোণ কাকে বলে, বিচ্যুতি কোণ কাকে বলে, ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ কাকে বলে, এই তিনটে হচ্ছে উপাদান। এই তিনটি উপাদানের গাণিতিক যে রূপ এবং তাদের যে সংজ্ঞা ভালো করে পড়বে। আপাত বিনতি কোণ, প্রকৃত বিনতি কোণ, এদের সম্পর্কগুলো ভালো করে দেখবে। অবশ্যই এই জায়গাটা আমাদের ভালো করে দেখতে হবে। তো এরপর আমরা নেক্সট আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে আমাদের বারো নম্বর, সেটা হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা ও প্রবণতা, মানে চৌম্বক প্রবণতার সম্পর্ক প্রমাণ। সম্পর্ক, এদের সংজ্ঞাও পড়ব, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কাকে বলে, চৌম্বক প্রবণতা কাকে বলে, দিয়ে μr equals to 1 প্লাস k, এই প্রমাণটা ভালো করে দেখতে হবে। এবছর আসতে পারে, এদের 2 নম্বরের প্রশ্ন হিসেবে এই প্রশ্নটা আসতে পারে। মানে এই জায়গাটা, এটা আমি লিখিতে ভুল করেছি, এটা প্রবণতা হবে, প্রবণতা। যাই হোক, এই জায়গাটা ভালো করে দেখবে। আর এইগুলো তো হলো আমাদের। এছাড়াও 13 নম্বর, এই ভূচুম্বক ক্ষেত্রের উপাদান থেকে তার পরবর্তী অংশ থেকে উদাসীন বিন্দু সংক্রান্ত গাণিতিক সমস্যা। উদাসীন বিন্দু সংক্রান্ত গাণিতিক সমস্যা আসতেও পারে, খুব একটা আসেনি, তাও আমি বলে রাখলাম, দেখে রাখতে পারো।
বইতে দু একটা উদাহরণ আছে, ছায়া প্রকাশনের বইতে দুটো অনুশীলনীতে অঙ্ক আছে, ওই দুটো দেখে রেখো। উত্তর মেরুকে উত্তরমুখী করে রাখলে আর উত্তর মেরুকে দক্ষিণমুখী করে রাখলে উদাসীন বিন্দুর অবস্থান কোথায় হবে সেই সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা তোমরা দেখে রাখতে পারো। এরপর চলে আসি একটা বৃত্তাকার পরিবাহী আছে, তো তাকে, এটা আর ব্যাসার্ধের, তো এর পরিধির ওপর দুটো বিন্দু এ আর বি, এ আর বিতে একটা ব্যাটারি যুক্ত করে দেওয়া হয়েছে তড়িৎ কোষ, যেখান দিয়ে আই প্রবাহ পাঠানো হচ্ছে। তো দেখাতে হবে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান 0 হয়। তো এই প্রমাণটা দেখাও যে B at C equals to 0, যে তাহলে পরিধির যে কোনো বিন্দুর দুটো বিন্দুতে কোনো তড়িৎ কোষ যুক্ত করলে যে প্রবাহ পাঠানো হলে এখানে যে প্রবাহটা যাবে তার একটা অংশ এদিকে চলে যাবে I1, একটা অংশ যাবে I2। তো এর কেন্দ্রে এই কোণটাকে যদি থিটা বলি তাহলে এই কোণটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, আশা করি বোঝা গেল। তাহলে আমরা কি করেছি, এ আর বি বিন্দুতে দুটো বিন্দুর ওপর পরিধির ওপর অবস্থিত যে কোনো দুটো বিন্দুতে আমরা কি করেছি, একটা তড়িৎ কোষ যুক্ত করে তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি। তো এর ফলে তড়িৎ প্রবাহ এ বিন্দুতে গিয়ে দুটো ভাগ হয়ে গেছে, নিচের যে অংশ সেখানে যাচ্ছে I2, ওপরের অংশে যাচ্ছে I1। তো দেখাতে হবে এই দুটো প্রবাহের জন্য কেন্দ্রে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র সেটার মান 0 হয়। তো আমরা কোনো একটা বৃত্তচাপের জন্য এখানে যদি আই প্রবাহ যায়, কেন্দ্রে যদি থিটা কোণ হয়, তাহলে এর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের সূত্র কি, μ0 I/2r ইন্টু থিটা বাই 2 পাই। তাহলে এই নিচের অংশটাকে যদি 1 নম্বর বলি আর ওপরটাকে 2 নম্বর বলি, তাহলে 1 নম্বর অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কত হচ্ছে, μ0 I/2/2r থিটা বাই 2 পাই। আর 2 নম্বর অংশের জন্য ওপরের অংশটার জন্য হচ্ছে μ0 I1/2r 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই। ক্লিয়ার? এটা আমাদের সূত্র। কোন একটা বৃত্তচাপ কেন্দ্রে যদি থিটা কোণ উৎপন্ন করে, কেন্দ্রে তার চৌম্বক ক্ষেত্রের মান হচ্ছে μ0 I/2r ইন্টু থিটা বাই 2 পাই। তাহলে আমাদের নিচের অংশে কারেন্ট যাচ্ছে I1 I2 ধরেছি, তাহলে হলো নিচের অংশে ACB যে কোণটা, নিচের অংশে কোণ করেছে থিটা, উপরের অংশে কোণ করেছে 2 পাই মাইনাস থিটা, মোট হলো 2 পাই। নিচে যদি থিটা হয় ওপরে হবে 2 পাই মাইনাস থিটা, দেখে বুঝতেই পাচ্ছি। তো এখান থেকে এবার দেখো I1/I2, এখানে প্রত্যেকটার অংশে ভোল্টেজটা সমান, কারণ এরা দুজন প্যারালাল আছে। এই দুটো বিন্দুর সাপেক্ষে এই দুটো রোধ হিসেবে কল্পনা করলে উপরের অংশ নিচের অংশ প্রপোর্শনাল, মানে সরি সমান্তরাল, প্রপোর্শনাল না সমান্তরাল, প্যারালাল। তাহলে I1 I2 রেশিও হবে এদের রোধের অনুপাতের, মানে এদের যে দৈর্ঘ্য তার ব্যস্তানুপাতিক, কারণ প্রবাহ মাত্রা দৈর্ঘ্যের, মানে এই নিচের অংশের এই তারটার রোধ যদি বলি R1, এর যদি রোধ বলি R2, তাহলে এটা হয়ে যাবে R2/R1। আর মানে রো এল বাই এ। লেন্থ তো হচ্ছে পরিধির সঙ্গে সমানুপাতিক, উপরের লেন্থটা বেশি, এস ইকুয়ালস টু হচ্ছে আর থিটা। তাহলে এটাকে আমরা লিখতে পাচ্ছি 2 পাই মাইনাস থিটা ইন্টু আর, এটাকে লিখতে পাচ্ছি শুধু থিটা ইন্টু আর। তাহলে I1/I2 এখান থেকে চলে আসছে 2 পাই মাইনাস থিটা বাই থিটা। ওকে, তাহলে এখানে আমরা I1 I2 দুটো ভ্যালু পেয়ে গেলাম। I1 I2টা কি এর রেশিওতে ভাগ হবে, তাহলে I1 টা হবে মোট প্রবাহ মাত্রার কত গুণ, 2 পাই মাইনাস থিটা বাই 2 পাই, এত অংশ। আর I2টা হবে, ঠিক লিখলাম, এটাকে R1 ধরেছি নিচেরটা, হ্যাঁ ঠিকই আছে। না না না, R1 মানে তো হচ্ছে এটা R2 ধরি, তাহলে ব্যাপারটা
এটা হবে R2, এটা যেহেতু I2 ধরেছি তাই এটা R2 ধরলাম, আর এটা R1 ধরি। তাহলে R2টা হচ্ছে, হ্যাঁ আমি লিখতে ভুলই করেছি, কারণ একটা কাজ করা যায়, অত বেশি কাটাকুটি না করে এটাকে আমি I2 করে দিলাম, এটা I1, ব্যস্তানুপাতিক হবে অ্যাকচুয়ালি। I2-র রোধ হলো R1 আর এটা R2 ধরেছিলাম, মুছলাম না। তাহলে এখান থেকে আমাদের I2টা বেরিয়ে আসছে এটা, আর I1টা বেরিয়ে আসছে কত, I ইন্টু থিটা বাই আনুপাতিক ভাগাকার করছি 2π। তাহলে I1 I2 দুটো মান পেয়ে গেলাম। তাহলে এবার যদি আমরা এখানে ভ্যালুটা বসাই, ভালো করে ফলো করবে, এটার জন্য কারেন্ট যাচ্ছে ক্লক, এটা যাচ্ছে অ্যান্টি ক্লক। তাহলে I2-র মানটা যদি বসাই এখানে, তাহলে B1 এর মানটা যা আসছে, I1 এর মানটা যদি এখানে বসাই তাহলে B2-র মানটাও কিন্তু তাই আসছে। তাহলে এখানে অতএব B1 সমান B2, অতএব B at সেন্টার, তাহলে কথা হবে B1 মাইনাস B2, কারণ দুটো চৌম্বক ক্ষেত্র, এটা যদি ক্লকওয়াইজ ধরি, এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে কারেন্ট, এটা বিপরীত দিকে ঘুরে, তাহলে দুটোর জন্য চৌম্বক ক্ষেত্র হবে দুদিকে, তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র চলে এলো 0। ঠিক আছে, একবার ভালো করে এটা দেখে নিতে হবে। তাহলে I2 যেটা সেখানে তার রোধ ধরেছি R1, তাহলে I2-র ব্যস্ত R1, I1 এর ব্যস্ত R2, তাই I1 নিচে আছে R2 উপরে। এবার R ইকুয়ালস টু রো এল বাই এ, দৈর্ঘ্যের সমানুপাতিক, তাহলে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, তাহলে দৈর্ঘ্যের সমানুপাতিক বলে আমরা মানটা বসিয়ে দিলাম। করার পর I1 I2-র মান পেয়ে গেলাম। এবার I1 I2-র মানটা যদি B1 B2-র যে রাশিমালা পেয়েছিলাম সেখানে I1 এর জায়গায় মানটা বসিয়ে I2-র জায়গায় মানটা বসিয়ে দিই, তাহলে B1 B2-র মান তোমরা হিসেব করেই দেখতে পাচ্ছ দুটো সমান চলে এসছে। তার মানে সেন্টারে চুম্বক ক্ষেত্রের মান 0 হতে পারে। এটা কঠিন প্রশ্ন হলে আসতে পারে, তো ভালো করে এটা অবশ্যই দেখে রাখবে, স্ক্রিনশট নিয়ে নেবে। নেক্সট, পরের যে প্রশ্ন বা সমস্যা আমাদের দিতে পারে সেটা আমি চলে আসি। সেটা হলো কোনো একটা 15 নম্বর প্রশ্ন, কোন একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের, এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের মধ্যে দিয়ে I প্রবাহ পাঠানো হচ্ছে। এ বাহু বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ভেতর দিয়ে I প্রবাহ পাঠানো হচ্ছে। কেন্দ্রে মধ্যমাত্রায় ছেদবিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত হবে? তো এটাও আমাদের দিতেই পারে অঙ্ক হিসাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দীর্ঘরিজ পরিবাহীর ক্ষেত্রে যে সূত্রটা আমরা জানি, এখানে যদি এটা θ1 হয়, এটা θ2 হয়, এখানে I কারেন্ট যাচ্ছে, এই দূরত্বটা x হলে এইটুকুনি লম্ব দূরত্ব, তাহলে সেটা কত আসে, B সমান আসে μ0/4π I/x sin θ1 প্লাস sin θ2, এরকম আছে ভ্যালুটা। তাহলে দেখ, এরকম আমরা যে ত্রিভুজ কটা পাচ্ছি, এখানে একটা পেয়েছি, এটা θ1 θ2, এখানে একটা পেয়েছি θ1 θ2, নিচে একটা পেয়েছি θ1 θ2, তাহলে তিনটে, তাহলে মোট 6টা কোণ, 1 2 3 4 5 6, এবার সুষম বলে তাহলে প্রত্যেকটা 60 ডিগ্রি করে। তাহলে অতএব কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র হবে B সমান 3 ইন্টু, তিনটে ত্রিভুজের জন্য 3 গুণ করে দিলাম, μ/4π I/x, এক্সটা কত, এক্স হচ্ছে এইটুকুনি লম্ব দূরত্ব, তো এই দূরত্বটুকুনি কত হয়, একটা ত্রিভুজের উচ্চতা কত, উচ্চতার সূত্র হচ্ছে √3/2 ইন্টু বাহু, আর এইটুকুনি রেশিও কত, এটা 1:2 অনুপাতে ভাগ হয়, তাহলে এক্স চলে আসছে √3/2 ইন্টু বাহু ইন্টু 1/3, তাহলে a/2√3, a/2√3 নিচে আসছে তাই উপরে 2√3 করলাম, sin 60 প্লাস sin 60, তাহলে ইন্টু 2, ওকে। তাহলে এটা চলে এলো 3√3 μ0I, না 6√3 μ0I বাই 4πa, এটা √3/2 √3/2 মানে √3 মানে ইন্টু √3, তাহলে হলো 18 μ0I বাই 4πa। হিসেবটা তোমরা দেখে নেবে, আমার যদি কোনো ভুল থাকে
তোমরা কারেক্ট করে নেবে, ভুল হতেই পারে, একবার হিসেব করছি, তো তার জন্য তোমরা একবার ভালোভাবে দেখে নেবে। এরপর চলে আসি এই অধ্যায় থেকে গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে কোন সূত্রগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলো একটু ছোট করে বলে দেওয়া যেতে পারে। যেমন ধরো প্রথম চলে আসি বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র, এই দিয়ে প্রমাণ অঙ্ক হামেশা আসে, B সমান μ0 ni/2r, অবশ্যই মনে রাখবো। আচ্ছা, আর অক্ষে চৌম্বক ক্ষেত্র B সমান μ0 ni/r² × 2 × r² + কেন্দ্র থেকে x দূরত্বে, অক্ষস্থিত বিন্দুতে মানে এই কেন্দ্র থেকে x দূরত্বে এখানে যদি চৌম্বক ক্ষেত্র বলে তার ক্ষেত্রে সূত্র, এই সূত্র দিয়ে কিন্তু অঙ্ক খুব আসে, সেই জন্য দ্বিতীয় সূত্র দিয়ে অঙ্কটা ভালো করে আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট সলিনয়েড, সলিনয়েডের ক্ষেত্রে একটা জায়গা খুব ভালো করে মনে রাখতে হবে, আমরা জানি B সমান হচ্ছে μ0 ni, nটা কিন্তু ni/l, তো ঘটনা যেটা এখানে nটা হচ্ছে একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সেটা কিন্তু প্রতি মিটারে বসাতে হবে, দেখা হলো প্রতি সেমিতে বলা আছে, তাহলে ওটা প্রতি মিটারে 100 দিয়ে গুণ করে নিতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে, μ0 ni/l, এটার জন্য আমাদের সলিনয়েডের অঙ্ক দেয়, কিন্তু খেয়াল রাখতে দেওয়া হলো প্রতি সেমিতে পাক সংখ্যা বলে 7 খানা, তাহলে প্রতি মিটারে কত হবে, n এর মানটা কত বসবে 700, ওকে 100 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। যদি প্রতি মিটারে বলা থাকে তাহলে কোনো সমস্যা নেই, আর সলিনয়েডের দৈর্ঘ্য বলা থাকলে তাহলে আরও ভালো মানটা বসিয়ে দিতে পারবো। সবসময় এসআই এককে অঙ্কটা করতে হবে, এটা যেন খেয়াল থাকে। আচ্ছা, 3 নম্বর তড়িৎবাহী তারের উপর বল F সমান I/L × B, আর তড়িৎবাহী লুপের উপর টর্ক টাউ সমান Ni/A × B, কারণ ভেক্টর দিয়ে অনেক ক্ষেত্রে অঙ্ক দেয়, সেখানে কিন্তু শুধু মড বার করলে হবে না, ভেক্টরের ক্রস গুণ দিয়ে করতে হবে। আচ্ছা, আর একটা তড়িৎবাহী বা তড়িৎ আধানের ওপর বল, চৌম্বক বল F সমান QV × B, আমি বারবার বলছি, দেখা গেল দুটো ভেক্টর দিয়ে দিয়েছে, বললো কোন একটি আধান একটি ইলেকট্রন, ইলেকট্রন বললে আধানের মানটা মাইনাসে বসাবে, 1.6 10⁻⁻90, সামনে একটা মাইনাস চিহ্ন দিতে হবে অবশ্যই। ভি বলে দিল ধরো 2i + 3j, এত বেগে কোন একটা চৌম্বক ক্ষেত্র বলে ধরো 2i + 4j + 3k, এরকম একটা চৌম্বক ক্ষেত্র বলে দিল, তাহলে কিন্তু সেখানে মড বার করে QVB sin θ বসালে হবে না, বা QVB বসালে হবে না, ক্রস প্রোডাক্ট দিয়েই অঙ্কটা করতে হবে, এটা যেন খেয়াল থাকে। ঠিক আছে, তো এটা ভালো করে আমাদের দেখতে হবে। ক্রস প্রোডাক্ট সংক্রান্ত এই 3টে সূত্র দিয়ে অঙ্ক দিতে পারে, সেটা কিন্তু ক্রস প্রোডাক্ট যেটা তোমরা ক্লাস 11-এ শিখেছো ভেক্টরে, সেটা দিয়ে করবে। 4 নম্বর, যে অঙ্কগুলো বেশি এসে থাকে বা বেশি দিয়ে থাকে সে কটা সূত্রই আমি শুধুমাত্র উল্লেখ করছি, বেশি কোনো সূত্র বলছি না। থিওরি পার্ট যা বলেছি মোটামুটি দেখলে আশা করি কভার করে যাবে। বড় প্রশ্ন যদি ফ্ল্যাট কোশ্চেন একদম করে তো আশা করি, এখন ধরো কিছু অ্যাপ্লিকেশন বা মানে বোধমূলক প্রশ্ন দিলে সেগুলো কিন্তু একটু চিন্তা করে করতে হবে। ঠিক আছে, আচ্ছা বললো ধরো চৌম্বক ক্ষেত্রে গতিশীল আধানের ব্যাসার্ধ সংক্রান্ত, বললো ধরো একটি প্রোটন একটি আলফা কণা পাঠানো হলো চৌম্বক ক্ষেত্রের সমকোণে, তাদের ব্যাসার্ধের অনুপাত কত, r = mv/qb বা √2me/qb বা
√2m QV বাই QB। খেয়াল রাখতে হবে, বলতে হবে একই বেগে গেল নাকি একই গতিশক্তি গেল। একই বেগ বললে এটা, একই গতিশক্তি বললে দ্বিতীয় সূত্র ব্যাসার্ধের অনুপাত বার করার ক্ষেত্রে, একই বিভব বললে QV, ভিটা সমান 3 নম্বর সূত্র। ব্যাসার্ধের 3টে সূত্রই খেয়াল রাখতে হবে। তাহলে অঙ্কের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, বললে একটি প্রোটন একটি আলফা কণা একই গতিশক্তি নিয়ে একটি চুম্বক ক্ষেত্রের সঙ্গে সমকোণে প্রবেশ করলো, ব্যাসার্ধের অনুপাত কত। 2 নম্বরের পুরো মডেল কোশ্চেন, বহু টেস্ট পেপারের পেজে আছে। তো তার জন্য তোমাদের কিন্তু এটা অবশ্যই এই সূত্র দিয়ে, তাহলে প্রথমটা কি, যদি একই বেগ বা একই ভরবেগ বলে, একই ভরবেগ মানে mvটা সমান হবে। যদি একই বেগ বলে শুধু ভিটা সমান হবে, ভরটা চিন্তা করতে হবে। আর খেয়াল রাখতে হবে প্রোটনের ভর যদি m হয়, আলফা কণার ভর হবে 4m। প্রোটনের আধান যদি q হয়, আলফা কণার আধান হবে 2q। এটা খেয়াল রাখতে হবে। একই গতিশক্তি বললে দ্বিতীয়টা, একই বিভব বললে তৃতীয়টা। এটা একটু খেয়াল রেখে তোমরা এই 3টে সূত্র দিয়ে একটু চিন্তা ভাবনা করবে। এটা আধান হবে, আধ্যন হয়ে গেছে, আধ্যনের, যাই হোক দেখতে হবে। নেক্সট চলে আসছে গ্যালভানোমিটার টু অ্যামমিটার, খুব ইম্পর্টেন্ট ভোল্টমিটার। আমি আগেও বলেছি সূত্র দুটো, এই দুটোর প্রবলেম প্রত্যেকটা পেজে কম বেশি দেখতে পাওয়া যায়। তার জন্য আমাদের এটা কিন্তু ভালো করে দেখতে হবে। গ্যালভানোমিটার থেকে অ্যামমিটার আর গ্যালভানোমিটার থেকে ভোল্টমিটার রূপান্তরের যে অঙ্ক আসতেই পারে, শান্টের অঙ্ক আসতেই পারে, কারণ শান্টের যেটা সেটা চলতরিতেও আছে। অ্যাকচুয়ালি এটা আমাদের ইউনিট 3, আমি একটু ভুল লিখেছি, ইউনিট 2 নয়, ইউনিট 3 প্রবাহ তড়িৎ আমি আগে বলে দিয়েছি। তো চলতড়িৎ যেটা ছিল ইউনিট 2, ইউনিট 2 ছিল, এটা ইউনিট 3, আমি একটু ভুল বলেছি, যাই হোক। তো তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখবে প্রবলেমগুলো যেগুলো বলছি। নেক্সট 6 নম্বর চলে আসি, আমাদের যেটা চৌম্বক মেরুশক্তি। মেরুশক্তি দিয়ে ডাইপোল মোমেন্টের যে সূত্র, একটা হচ্ছে মেরুশক্তি ইন্টু দৈর্ঘ্য, একটা হচ্ছে I ইন্টু এ। এই দুটো দিয়ে চৌম্বক মেরুশক্তি দিয়ে তারপরে এই জায়গাটা দিয়ে কিন্তু প্রবলেম আসে। কোন একটা তারকে এল দৈর্ঘ্যের তারকে বাকি অর্ধবৃত্তাকার তৈরি করা হলো, অর্ধবৃত্তাকার। তোমরা ছায়া প্রকাশনী বই পড়ো বা যে বই পড়ো ওখানে হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, সালের প্রশ্নতেও আছে। তো একটু দেখতে হবে, একটা অর্ধবৃত্তাকার ভাবে ওটাকে বাঁকানো হলো, তার মোমেন্ট কত হবে বা ভ্রামক কত হবে, বা কোন একটা এল দৈর্ঘ্যের তারকে বৃত্তাকার লুপে পরিণত করা হলো, আই প্রবাহ যাচ্ছে, তার ভ্রামক কত হবে, এগুলো কিন্তু আসতে পারে। তো এই সূত্র দিয়ে যে ছোট ছোট প্রশ্ন বা অঙ্ক, এটা কিন্তু আমাদের ভালো করে দেখে নিতে হবে। এছাড়াও আমাদের অঙ্কের মধ্যে এখানে আর আসতে পারে একটা হচ্ছে h = I cos থিটা, বিনতিকোণ বিচ্যুতিকোণের I sin থিটা, আর I = √v² + h² বা tan থিটা = v/h। আর আপাত বিনতিকোণ আর আপাত যেটা অনুভূমিক উপাংশ ভূচৌম্বক ক্ষেত্র বরাবর, যেটা অনুভূমিক উপাংশ ভৌগোলিক তল বরাবর, এটা হচ্ছে h cos ডেল্টা। আর h cos ডেল্টা বিনতিকোণের সূত্র। আর আপাত বিনতিকোণ যেটা আমি সূত্র লিখেছিলাম tan থিটা ড্যাশ = tan থিটা × sec ডেল্টা, সেটা দিয়ে অঙ্ক আসতে পারে। তো মোটামুটি ভাবে এই যা বললাম, আমি আর বেশি বলছি না, একদম কম রাখছি। তো এইগুলো একটু ভালো করে দেখবে, মোটামুটিভাবে বেসিক দেখলে কিছুটা তোমরা কভার করে নিতে পারবে। তার এছাড়া তোমরা সকলেই রেডি হয়ে গেছো, পরীক্ষা বেশি বাকি নেই। তাও আমার মনে হলো তোমাদের একটু ছোট করে একটা ছোট ভিডিও বানিয়ে দিই। যে প্রশ্নগুলো বললাম তোমরা ঠিক করে নিশ্চয়ই লিখে নিয়েছো বা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। আর যে সূত্র কটা দিয়ে অঙ্ক বলেছি, এই সূত্রের অঙ্কগুলো ভালো করে দেখে গেলেই আশা করি কমন পেয়ে যাবে। ঠিক আছে, চলো সকলে মন দিয়ে পড়াশোনা করো, সময় আর বেশি নেই। আর যদি কোনো চ্যাপ্টার থাকে, আমি সময় একদম পাচ্ছি না, তার মধ্যেও আমি বার করলাম তোমাদের জন্য একটুখানি করার জন্য, একদমই সময় পাচ্ছি না, খুবই ব্যস্ত হয়ে পড়েছি। তো যাই হোক, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো আর ভালো করে লাস্ট মিনিট সাজেশন আমি যেগুলো দিলাম, তোমরা অবশ্যই প্রশ্নগুলো ভালো করে পড়বে, সেই আশা নিয়েই আমি তোমাদের কাছে প্রশ্নগুলো বললাম। ঠিক আছে, চল সবাই ভালো থেকো আর ভালোভাবে দেখে নিও, আর সূত্রগুলো বারবার লিখে প্র্যাকটিস করো। আমি বারবার এই 3টে জায়গাটা খেয়াল রাখবো। এই 3টে দিয়ে যদি অঙ্ক আসে, ভেক্টর রূপ দিয়ে কোনো অঙ্ক আসে, ভেক্টরে ক্রস গুণ দিয়েই অঙ্ক করতে হবে।
মড বার করে করলে কিন্তু উত্তর হবে না, বা অঙ্কটা 0 পাবে বা গোল্লা পাবে। ঠিক আছে, তো অবশ্যই খেয়াল রাখবে ক্রস প্রোডাক্ট দিয়ে আসলে ক্রস প্রোডাক্ট দিয়েই করব, ভি কিউ ভিবি বা বিল সাইন থিটা বিনা সাইন থিটা এইসব সূত্র দিয়ে করলে হবে না, মনে থাকে যেন। ঠিক আছে, চলো আবার দেখি, আমি আর কোনো একটা ভিডিও বানাতে পারলে তোমাদের খুব শিগগিরই আবার দিয়ে দেবো, কারণ পরীক্ষা চলে গেলে মাঝখানে গ্যাপ আছে, তোমরা সেখানেও দেখে নিতে পারো প্রয়োজনে। সকলে ভালো করে দেখতে থাকো। ঠিক আছে, চলো আজ এখানেই শেষ করছি।